পুষ্পবৃষ্টি হচ্ছে। বৃষ্টির রিমঝিম ধ্বনিতে মুখরিত ঘর। বিছানার সামনেই জানালাটি, সেটি খোলা। ওরর দৃঢ় আবদারে শীতল হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। ওরও নিবিড় তন্দ্রায় আবিষ্ট, অক্টোপাসের মতন হাত পা দ্বারা তন্ময়কে জাপটে ধরে আছে। মাথাটা শক্তপোক্ত মজবুত বক্ষস্থলের উপরে, পা দুটো তন্ময়ের পুরুষালী উরুতে, হাত দুটো পেটের কাছটায় আদুরে ভঙ্গিতে রাখা। অন্ধকারাচ্ছন্ন কামরায় তন্ময় সজাগ, ঘুমের ঘটুকু যেন চোখ দুটোর ভেতরে নেই। ছোটোখাটো নরম তুলতুলে শরীরের সংস্পর্শে ঘুম না আসাটাই বরঞ্চ স্বাভাবিক। তন্ময়ের চোখ দুটো আধারে তলানো অরুর ঘুমন্ত মুখটা দেখতে উদ্গ্রীব। বাতি বন্ধ করা ঠিক হয়নি, উঠে জ্বালানোর সুযোগটুকুও নেই। তন্ময় অতি তুচ্ছরূপে নড়লেই অরু গুঙিয়ে আরও আষ্টে পৃষ্ঠে জাপটে ধরে। এই সময় অনুচ্চ স্বরে তর্ক বিতর্ক সমতুল্য কথোপকথন হচ্ছে দরজার ওপারে। ফিসফিসানি সুরের কথোপকথনরত মৃদু সেই আওয়াজ কর্ণগোচর হয় তন্ময়ের। হৃদয়ের মধ্যিখানে ততক্ষণ ভাঁজ পড়ে পাঁচটা। আরে বেটা, ঠেলাঠালি করিস না। বলতে বলতে দ্বারে কান পাতল মাহিন, ভেতরকার অঘটিত কার্যকলাপ শুনতে উৎকণ্ঠিত। প্রগাঢ় নিগুড় মনোনিবেশকারী তাকে ঠেলে ঠুলে রিহান পাশে এসে দাঁড়ালো। সাইডে চাপ, শুনতে দে। রিয়ান কণ্ঠ খাদে নামিয়েছে, অবলীলাক্রমে কান পেতে দিয়েছে দরজায়। শ্বাসপর্ব থমকিয়ে রাখে ক্ষণিকের জন্য, যেন নিজ শ্বাস প্রশ্বাসের আওয়াজটুকু ভেতরের শব্দ শুনতে ব্যাঘাত সৃষ্টি করবে। পেছনেই সুহানি দাঁড়িয়ে, মুখাব্যয় অনুরাগ শূন্য, ছোট ছোট চোখে চেয়ে চাপা স্বরে শুধায়, এভাবেই থাকবি তোরা? তন্ময় বুঝতে পারলে কিন্তু রেগে যাবে। রুস্তম ঐক্যমত্ত। তন্ময় ঠান্ডা মস্তিষ্কের হলেও একবার রাগ হলে আর দিক নির্দেশনা নেই। সাংঘাতিক অত্যন্ত বেগতিক ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায়। রুস্তম মাথাটা দুই পাশে দোলায়, তবে মুখে অমত করে না। ছুক ছুক করে আছে দৃষ্টি, শ্রবণেন্দ্রিয় প্রগাঢ়। সৈয়দার ইব্রাহিম অবশ্য চুপচাপ অদূরেই দাঁড়িয়ে, হাতে কাচের ফ্লাওয়ার প্রিন্টেড প্লেট, সেথায় ড্রাগন ফল ছোট ছোট করে কাটা। কাটা চামচ দিয়ে দুজন আমোদে ফল খাচ্ছে। প্রবণতা নিয়ে দেখছে এবং শুনছে ঠিকই, তবে কর্তব্যভার নিতে অপারগ তারা। মাহিন ভ্রু নাচিয়ে প্রশ্ন ছড়ে, কিছু শোনা যাচ্ছে না কেন? রিয়ান কৌতুক সুরে বলে, জনাব, আপনি কি শুনতে চাচ্ছেন? আহ, উ। জিহ্বা কামড়ে মাহিন মাথা নাড়ায়। নিজের ডাটি মাইন্ডের চিন্তা আমার উপর চাপাস না। রিয়ান ভেঙায়, তাহলে কান পেতে কি শুনতে চাচ্ছিস? মাহফিলের বক্তব্য? মাহিন আশ্চর্যের সপ্তমে, আরোপ দিচ্ছিস কেন? রুস্তম ফিক করে হেসে ওঠে। রিয়ানের চোখ মুখ জুড়ে বিদ্রুপাত্মক। বন্ধুর খবরাখবর বুঝি মাঝরাতে বন্ধুর রুমের দরজায় কান পেতে নেয়? এমন বন্ধু আমি গুলি করে মেরে ফেলতাম। তাহলে নিজেকে মার, তুইও তো কান পেতে আছিস স্টিল। মাহিন অনড়ভাবে প্রত্যুত্তর করে। রিয়ান তর্কে জড়াতে প্রস্তুত। আজ একটা দুর্বোধ্য মীমাংসা হোক। আজই মাহিনের একদিন কিংবা তার। রিয়ান তেড়ে এগোতেই কাঠের দরজাটা শিথিলভাবে খুলে গেল। দুয়ারে গম্ভীর মুখে তন্ময় এসে দাঁড়িয়েছে। গায়ে এখনো সাজের পোশাক বিদ্যমান। মানে কি কিছুই হয়নি? কিচ্ছুটি নয়। ভেবেই মাহিন হতাশের শীর্ষে। এই তন্ময়কে দিয়ে কিচ্ছু হবে না। এত সুন্দর সুযোগখানা হাওয়াতে উড়িয়ে দিল। তন্ময় হাত দুটো বক্ষস্থলের উপর ভাঁজ করে রেখেছে, চাহনি সূচের মতন শানিত। তার মৌনতাই যেন প্রশ্ন করছে। রুস্তম হাত তুলে নিজেকে নিরপেক্ষ দলে রাখতে আলুথালু গলায় বলে, দোস্ত, আমি ঘুমিয়েছিলাম। ওরা দুজন জোরপূর্বক তুলে এনে বলল দাঁড়াতে।
ফ্রিতে এক্সক্লুসিভ রোমান্টিক অডিও রোমান্স নাকি শোনাবে, সাবস্ক্রিপশন ছাড়া। সৈয়দ মাথা দোলায়, সে কঠিনভাবে সহমত। তারা একনিষ্ঠ দর্শক বই কি কিছুই না। মাহিন ভ্যাবলার মতন হাসছে, বাম চোখটা ক্ষণে ক্ষণে টিপে দিচ্ছে। তন্ময় দেখেও দেখছে না। কয়েকবার সামনে এসে দরজা লাগালো। সমস্যা কি তোদের? কিয়ৎক্ষণে নীরবতা ভেঙে রিহান নির্লজ্জের মতন হেসে প্রশ্ন করে, দোস্ত, অরু কই? তন্ময় ভ্রু তুলে বলে, কেন? মেয়েটা কেমন আছে জানতে এসেছিলাম, কিছুর প্রয়োজন পড়ে কিনা। আমার কাছে কিন্তু সব আছে, কোন জিনিস লাগবে একবার শুধু বল, এখনই এনে দিচ্ছি। তন্ময় চোখ রাঙিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ওর হাজবেন্ড আছে। রিয়ান দুষ্টু হেসে বলে বসে, আরে ছোট বেবি তো, তাই আর কি। কথাটুকু শেষ করে শিয়ালের মতন ছুটে পালালো। তন্ময়কে উত্তম অবসরটুকুও দিল না ওকে ধরে উত্তম মধ্যম দেবার। রুস্তম ইব্রাহিমও আর থাকল না, ত্বরান্বিত পদচারণে চলে যাচ্ছে। অবশিষ্ট থাকা মাহিনের মুখটা ভোঁতা হয়ে এলো, সে একাই দাঁড়িয়ে। তন্ময় রাগত গলায় কিছু বলবে পূর্বেই ঘরের ভেতর থেকে অরুর ঘুম ঘুম কণ্ঠ শোনা গেল, তন্ময় ভাই, কি হয়েছে? দরজাটা লাগানো। তন্ময় বেরিয়েই লাগিয়ে দিয়েছিল শিথিলভাবে। অরু হয়তো বা উঠে গিয়েছে, কিভাবে উঠল? নিদারুণ নিঃশব্দে বেরিয়েও কিভাবে? বেশ চতুরতার সাথে মাহিন বন্ধুর কাজ চাপড়ে দিল, যা, তোর পিচ্চি বউ ডাকে। তন্ময় শাসাতে ভোলে না, আরেকবার তোদের এই কাণ্ড কারখানা দেখতে পেলে পুকুরে চুবাবো। মাহিন জিহ্বা কামড়ে দ্রুততম পদচারণে চলে এলো। আড়াল হয়ে করিডোরে সবাই দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। মাহিন গিয়েই রিহানের পেটে দুটো ঘুষি বসালো। শালা, নিজেরা মুরগির মতো পালালি কেন আমাকে রেখে? ঘুষি দুটো বল প্রয়োগহীন, ব্যথা হওয়ার মতো নয়। তবুও রিহান নীরব স্থির থাকার মতো পাত্র নয়, সেও লেগে পড়ে গেল মারতে। সুহানি নিজের ঘরে চলে গেল, বাকিরাও চলে যাচ্ছে নিজেদের ঘরে। করিডোরে ধস্তাধস্তি করছে মাহিন আর রিয়ান। রুস্তম অবশ্য কিছু সময় আনন্দের সহিত দেখছিল, অতঃপর সেও নিজের ঘরের দিকে পা বাড়ালো। শেয়ালগুলোকে পালাতে দেখে এই যাত্রায় তন্ময় দরজা খুলে ঘরে প্রবেশ করে। বাতি জ্বালানো, সাদা দীপ্তি ছড়িয়ে ঘরে। অরু দাঁড়িয়ে জানালার পাশে, বাহিরটা দেখছে। বজ্রপাত পড়ছে ঘন ঘন। দরজাটা আটকানোর আওয়াজ শুনতে পেয়ে মাথা ফিরিয়ে চায় অরু, চোখ দুটো ফোলা। ঘুমন্ত মুখটায় যেন চন্দ্রিমা এসে বসেছে। তন্ময়কে দেখে এগুতে শুরু করে। কি হয়েছে, ডেকেছিলেন ভাইয়ারা? এই প্রশ্নের জবাব তন্ময় দেবে না, মৌনতা বজায় রেখে ঠাই থাকল। অরু কাছাকাছি এসে আবার শুধাতেই তন্ময় বলল, ঘুম ভাঙল কিভাবে? অরুর কাছে যেন এই প্রশ্নের প্রত্যুত্তর প্রস্তুত। আপনি নেই যে, বিছানা ফাঁকা, আমার হাতও ফাঁকা। ঠোঁটে ধেয়ে জমতে চাওয়া হাসিটুকু দানবের মতন গিলে ফেলে তন্ময়। ফাঁকা তাতে কি, আশেপাশেই হব। তুই না ঘুমিয়ে মাঝরাতে উঠবি কেন? অরুর চোখ দুটো ছোট ছোট হয়ে এলো, নাক ফুলিয়ে মুখটা কাছাকাছি এনে নিগুড় দৃষ্টিতাক করল। সিগারেট খেতে গিয়েছিলেন বলেই সুগভীরভাবে শুকল। তন্ময় ঢোক গিলল, জটিল হলো দৃষ্টি। তার পুরুষালী হাত দুটো ইতিমধ্যে অরুর পাতলা কোমর বুঝে নিয়েছে। একটানে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিবিড় গলায় বলল, টেস্ট করে দেখ, জানতে ইজি হবে। অরু যেন নিজের শ্রবণেন্দ্রিয়কে বিশ্বাস করতে পারছে না। বড় চোখেতে ফ্যাল ফ্যাল করে চেক। এবেলায় অদৃশ্যভাবে লজ্জায় আড়ষ্ট হয়। চোখ তুলে চাওয়া যেন দুঃসাহস সম্পন্ন।
তন্ময় ডান হাতের আঙুলের সাহায্যে অরুর থুতুনি ধরে মুখ তোলে। অরুর চোখ দুটো খিচে বন্ধ করে আছে। তন্ময় মাথা ঝোঁকায়। অরুর কানের কাছে মুখ নিয়ে মন্থরস্বরে আদেশ ছড়ে, তাকা। অরু বাধ্যভাবেই চোখ মেলে চায়। দৃষ্টিতে দৃষ্টির মিলন ঘটে। পরমুহূর্তেই তন্ময় চেয়ে থেকে দ্রুত বেগে অরুর ঠোঁট দুটোতে চুমু বসায়। চুমু বসিয়ে ক্ষান্ত হয় না, গভীর নিবিড় চুম্বনে লিপ্ত হয়। অরুর হাঁসফাঁস করা দেহটিকে নিজের মধ্যিখানে জাপটে রাখে। নড়ে চড়ে ওঠার সুবিধা থেকেও বঞ্চিত করে। চুমুটুকু শেষ করে ফের চায় অরুর মুখ পানে। অরু পুনরায় চোখ জোড়া বুজে আছে। ভেজা রক্তিম ঠোঁট দুটো স্থিরভাবে কাঁপছে। সেই দৃশ্য নিজের ভেজা ঠোঁট জোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে নেয় তন্ময়। দুষ্টুমি গলায় প্রশ্ন করে, জবাব পেয়েছিস? অরু তো এভাবেই শুধিয়েছিল, এত কিছু ভেবে কি প্রশ্ন করেছিল? অথচ তার সাধারণ প্রশ্নটিকে কোথায় নিয়ে পৌঁছেছে। লাজে সে সুবিস্তৃত শক্তপোক্ত বাহু থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে ওঠে। তন্ময় আরও ঘনিষ্ঠভাবে জড়িয়ে একগুঁয়ে গলায় ফের শুধায়, জবাব পেয়েছিস নাকি আরেকবার টেস্ট করে দেখবি? অরু তড়িৎ মুরগির মতো দুই পাশে মাথা নাড়ায়। অর্থাৎ না, সে জবাব পেয়েছে। তন্ময় নিঃশব্দে হাসে, ওকে ছাড়ে। শুধায়, ক্ষুধা লেগেছে, কিছু খাবি? না, ঘুমাবো। আসুন ঘুমোতে। অরুর সরল প্রত্যুত্তর কর্ণগোচর হতেই তন্ময় এবারও থমকায়। আশ্চর্য হয়, তেমনি আপ্লুত। মাঝে মধ্যে অরুটা তাকে বিস্ময়ের চূড়ান্তে পৌঁছে দেয়। অথচ মুখটা সরল প্রতিমার মতন। অরু ইতিমধ্যে বিছানায় শুয়েছে। ফ্যালফ্যাল করে চেয়ে তন্ময়ের অপেক্ষায়, যেন তন্ময় এলেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমাবে আমোদে। তন্ময় বাধ্যভাবেই বাতি নিভিয়ে বিছানায় আসে। অঝোরে বৃষ্টি নামছে তখনও। গুমোট আবহাওয়ায় রাতের প্রহরটুকু ভিন্ন। অরু বরাবরই বৃষ্টি পছন্দ করে, উপভোগ করে। আজও ব্যতিক্রম নয়। তন্ময়ের বুক পকেটে মাথা রেখে জানালার পানে চেয়ে সুন্দর বৃষ্টি দেখছে। অরু আনমনেই বলে বসে, আগামীকালও বৃষ্টি হলে ভালো হবে, সিলেট দেখতে দারুণ লাগবে। তন্ময় অসন্তোষ কণ্ঠে ফোড়ন কাটে, বৃষ্টি হলে ঘুরবি কিভাবে? ভিজে ভিজে। অরুর অকপট জবাব। তন্ময় নির্বিকার গলায় জানালো, তাহলে ঘরেই থাকবি, বেরোনোর কোনো প্রয়োজন নেই। অরু তড়িৎ নিজের বলা কথা ঘুরিয়ে ফেলে, তাহলে বৃষ্টি না আসুক, আমি চাচ্ছি না। এমন কৈফিয়তে তন্ময় তৃপ্ত। আলগোছে অরুকে বক্ষস্থলে বুঝে নিয়েছে। অরু শান্ত স্থির বিড়াল, আরাম করেই তন্দ্রাচ্ছন্নতায় ডুবে যেতে প্রস্তুত। রাতভর ঝরঝরে বৃষ্টি হলো। স্নিগ্ধ শান্ত বাতাস বইল। প্রাকৃতিক পরিমণ্ডল শীতল থাকল। ভোরের দিকে বৃষ্টি থামলেও আজ সূর্য ওঠেনি। খণ্ড খণ্ড কালো মেঘ আকাশ গুমোট করে রেখেছে। দেয়াল ঘড়িতে সকাল 7টা নয়, অথচ বাইরের প্রকৃতির দুর্দশায় ধরে নিতে হচ্ছে মাগরিবের আজান পড়েছে যেন। তন্ময়ের ঘুম ভেঙেছে কিছুক্ষণ হবে। স্বভাবসুলভ আজার আড়মোড়া ভাবভঙ্গিতে ঘুম ভাঙেনি, একজনের গুতাগুতিতে ভেঙেছে। অরুর ঘুমের মাত্রাতিরিক্ত শোচনীয় অবস্থা। এই করুণ দুর্দশার বিষয়ে প্রায়ই আলাপে মশগুল হতো সাবিহা রুবি। তন্ময় মাঝে মধ্যে চুপচাপ শুনত। অরু তখন হাঁসফাঁস করে অস্বীকার করত, চাপা স্বরে প্রতিবাদী গলায় জানাত, আমার নামে মিথ্যে অভিযোগ মানব না। বাবা বলেছেন আমার মতন সুন্দরভাবে কেউ ঘুমোতে জানে না। তখন সকলের অট্টহাসির ধ্বনিতে লিভিং রুম পর্যন্ত কাঁপত যেন। পরিবারের সবার কমবেশি অরুর শোচনীয় ঘুমের ভাবভঙ্গি সম্পর্কে জানা, অজ্ঞেয় বিষয় নয়। অজ্ঞাতসারে তন্ময় নিজেও না হেসে পারত না।
অরুকে এক পলক চোখের দেখাটুকু দেখতে মাঝে মধ্যেই অরুর রুমে নিশীথে প্রবেশ করত। সেই সূত্রে পূর্বেই অরুর ঘুমের এই দুর্দশা সম্পর্কে সে সচেতন। তবে দেখে আসার উপভোগ করার মধ্যে এক সুবিস্তৃত দূরত্ব রয়েছে। এই যে আপাতত অরুর ঘুমের করুণ দুর্দশার এক ঝলক দেখা যাচ্ছে। মাথাটা তন্ময়ের বুকের উপর, পাজোড়া বিছানার বাইরে ঝুলছে। মধ্যরাতে অবশ্য তন্ময়ের পেটের উপর ছিল। ভাগ্যক্রমে হাত দুটোর অবস্থান ঠিকঠাক জায়গাতে। তন্ময় নিঃশব্দে হেসে ওঠে। দুই হাতে অরুকে টেনে সঠিকভাবে নিজের পাশে শুইয়ে দেয়। ওর মাথাটা ডান হাতের বাহুতে রেখে বাম হাতে কোমর জড়িয়ে ধরে। অপলক চেয়ে রয় ঘুমন্ত মুখ পানে। অরুর ঘুমের ভাবভঙ্গি শোচনীয় হলেও ঘুমন্ত মুখে দৃশ্যটুকু দারুণ লোভনীয়। বাচ্চা বাচ্চা ঘুমন্ত মুখমণ্ডল দেখতে সুন্দর। মুখের কাটা কাটা এক একটা স্থান তন্ময় নিগুড়ভাবে দেখল। নাকটা সামান্য বোঁচা। এর জন্য বুঝি মুখের ভঙ্গিমায় সরল ভাব। অবশ্য বাস্তব জীবনেও অরু ভীষণ সহজ সরল, তবে শান্ত না। এই শব্দটুকু ওর ক্ষেত্রে বড্ড বেমানান। তন্ময়ের বাম হাতটা ওর নরম কোমর ছেড়ে মুখের সামনে এসে থেমেছে। ছোটখাটো নাকটা টেনে ধরতেই অরু নড়ে চড়ে উঠল। আর একটু গভীরভাবে ঢুকল তন্ময়ের আলিঙ্গনে। বুকে মুখ গুজে তন্দ্রাচ্ছন্ন ঘুরে ডাকল, তন্ময় ভাই। এই গভীর দৃঢ়তম আলিঙ্গনে সুন্দর মুহূর্তটি ঘুমকাতুরে কণ্ঠটি তন্ময় চমৎকারভাবে উপভোগ করল। হুম। অরুর আর প্রত্যুত্তর এলো না। পুনরায় গভীর ঘুমে ডুবেছে সে। তন্ময় নিজেও চোখ বুজে রাখল। দ্বিতীয় দফায় ঘুমানোর ইচ্ছা। দীর্ঘক্ষণ পেরুল ঘুমের ঘটুকু ধরা দিতে অপারক। অন্যদিকে দরজায় ইতিমধ্যে গুনে গুনে 9 বার করাঘাত পড়েছে। ঘড়িতে এখন 8টা নয়। বিছানা ছেড়ে ওঠা আবশ্যক। নাস্তা পানি সেরে তাদের বেরোতেও হবে। বন্ধুবান্ধবদের সুউচ্চ বিশাল প্ল্যানিং করা। অরু নিজেও উত্তেজিত ছিল ঘোরাফেরা নিয়ে। ঘুরতে ফিরতে ভালোবাসে। বিশেষ করে সঙ্গী তন্ময় হলে এই ছোট বিষয়টিও তন্ময়কে আনন্দ দেয়। উদ্গ্রীব হয়ে ওঠে বক্ষপিঞ্জর। অরু এই যাত্রায় নড়ে চড়ে উঠেছে ক্ষণে ক্ষণে। চোখ দুটোর পাপড়ি যুগল কাঁপছে। ঘুম ভাঙার পূর্ব লক্ষণ। তন্ময়ের মস্তিষ্কে দুষ্টবুদ্ধি চাপল। ঝটপট নিজের চোখ দুটো বন্ধ করে নিল। স্বাভাবিকভাবে ঘুমের ভান ধরে থাকল। পাপড়ি যুগল সামান্য কাঁপল অবধি না, অথচ চোখ জোড়া বুজে রেখেও অনুধাবন করতে পারছে। অরু ঘুমন্ত ফোলা ফোলা চোখে চেয়ে, নিবিড় নিগুড় অপলক দৃষ্টিতে চেয়েই রয় দীর্ঘ সময়। এত কি দেখে মেয়েটা? তন্ময়ের চোখ মেলে চাইতে ইচ্ছে হলো। চোখে চোখ রেখে ওকে চমকে দিতে মন উতলা। এই মুহূর্তের জন্য নিজের উচ্ছ্বাসিত হৃদয়কে কঠিন শাসনে দমন করে রাখল। ইচ্ছেটুকুকে ক্ষণিকের জন্য আশকারা দিল না। অরুর পরবর্তী পদক্ষেপের জন্য সে অধীর আগ্রহে অপেক্ষায়। কিছুক্ষণ পর নরম আঙুলের স্পর্শ পেল মুখ জুড়ে। ধীরে সুস্থে অবিরামভাবে মুখ জুড়ে আঙুলগুলো ঘুরে ফিরে চলল। আদুরে ভঙ্গিতে একে একে মুখের প্রত্যেকটি স্থানে আঙুল বুলাল। ছোট্ট দেহটি তার পুরুষালী আলিঙ্গনে গভীরভাবে মিশতে ব্যাকুল। তন্ময় সহায়তা করল বড় কৌশলে। নিপুণভাবে গাঢ় হয়ে ছোঁয়া শরীরকে শক্ত করে জড়িয়ে ধরল। অরুর শরীর কিছুক্ষণের জন্য থমকালো। কাঠের মতন কাটকাট সোজা হয়ে এলো। যখন বুঝল তন্ময় ঘুমিয়ে আছে, জেগে ওঠেনি, ফের শান্ত হলো সে। ছেড়ে দিল শরীর। তন্ময় সবই উপলব্ধি করল। এই যাত্রায় ভাবল চোখ জোড়া খুলে চমকে দেবে। পূর্বেই তাকে চমকে দিল অরু। আকস্মিক নরম ঠোঁটের স্পর্শে কেঁপে উঠল তন্ময়ের পাপড়ি জোড়া।
ঠোঁট দুটো আদুরে স্পর্শে ছুঁয়ে চলেছে তার মুখ জুড়ে। তন্ময়ের হৃদয় দিশেহারা হয়। হঠাৎ করেই চোখ মেলে চেয়ে বসে। অরুর চোখ জোড়া বন্ধ। ওর ঠোঁট দুটো তখনও তার শক্তপোক্ত লম্বা নাকের ডগা ছুঁয়ে। ক্রমান্বয়ে সেই ভঙ্গিতে ঠোঁটে চুমু খেতে গিয়ে চোখ মেলে চায় এক পল, এবং এতেই বরফের মতন জমে যায়। দৃষ্টিতে দৃষ্টির মিলন ঘটে। সেকেন্ডের মধ্যে অরু চাপা স্বরে চিৎকার দিয়ে ওঠে। ধরফরিয়ে সরে আসতে চাইলে তন্ময় নিগুড়ভাবে জাপটে নেয় নিজের মধ্যে। আচমকা আক্রমণাত্মক চুমুতে ভরিয়ে দেয় অরুর সর্বমুখ। কুঁকড়ে আসা শরীরকে আলতো তবে দৃঢ়বন্ধনে আলিঙ্গন করে রাখে। গোলাপি ঠোঁটে একটা গাঢ় চুমু বসিয়ে থামে তন্ময়। অরুর আতঙ্কিত মুখ দেখে হেসে ফেলে। দুষ্টুমি গলায় শুধায়, কি দেখছিলি? অরু লজ্জায় হাঁসফাঁস করে, পলক ফেলে ক্রমান্বয়ে। দৃষ্টিতে দৃষ্টি রাখতে অনিচ্ছুক। তন্ময় আলতোভাবে চেপে ধরে ওর থুতুনি। অরু তুষ্ট অসন্তোষ হয়, কণ্ঠে জাহির করে সেইটুকু। নাটক করছিলেন ঘুমের? তন্ময় গভীর স্বরে শব্দ করেই হেসে ওঠে। পুনরায় লাজুক মুখটার বাম গালে চুমু খায়। মুখটা অরুর মুখের সাথে ছুঁই ছুঁই করে আদুরে গলায় বলে, হুম, লুকোচুরি খেলছিলাম। না খেললে তো চুমুগুলো মিস করতাম। আর একটু অপেক্ষা করলে ঠোঁটেও পেতাম। মিস করে গেলাম। অরু ভাষাহারা। ঠোঁটে ঠোঁট টিপে বাঁকা চোখেতে চাইল। দৃষ্টি সরিয়ে আমতা আমতা করল। এবেলায় আকস্মিক তীব্র করাঘাতের ধ্বনি শোনা গেল। মাহিনের অধৈর্য কণ্ঠ, ব্যাটা ওঠ, রাত আর নেই, এখন সকাল হয়ে গেছে। মা খালারা বলেন, নতুন দম্পতিদের দিন দুপুরে দরজা আটকে রাখতে নেই। মানুষ কানাঘুষা করে। বেরিয়ে আয় তাড়াতাড়ি, না হলে কিন্তু মাইকিং করব। অরু ভয় পেয়ে গেল। চটপট তন্ময়ের উপর থেকে ধরফরিয়ে উঠে বসল। দরজার দিকে একবার চেয়ে তন্ময়ের পানে চাইল। গাল দুটো লজ্জায় তীর তীর করে কাঁপছে। তন্ময় কিয়ৎক্ষণ উপভোগ করল সেই দৃশ্য। হাত বাড়িয়ে অরুর মাথাটা বুলিয়ে প্রশ্ন ছুড়ল, খিদে পেয়েছে নিশ্চয়ই, নাস্তা পানি খেতে হবে, ঘুরতে বেরোবি না? অরু তড়িৎ মাথা দোলালো। ঘুরতে যাওয়ার জন্য সে উদ্গ্রীব হয়ে আছে। তন্ময় হেসে বিছানা ছাড়ল। দরজার দিকটায় যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে নে, আসছি আমি। অরু তৎক্ষণাৎ বলল, আপনি ফ্রেশ হয়ে বেরোন। তন্ময়ের পদচারণ থামল। ফিরে চাইল সে। অরু তটস্থ হয়ে চেয়ে আছে। তন্ময় বাধ্যভাবেই ফিরে এলো। অরুর সমান তালে মাথা ঝুঁকালো। অদ্ভুতভাবে ভ্রু দুটো নাচালো। কাঁধ ঝাঁকিয়ে আদুরে ভাবে বলল, বউ যা বলে তাই সই। অরু এবারেও আশ্চর্য হয়। লজ্জায় নেতিয়ে যায় পাপড়ি যুগল। কম্পমান ঠোঁট জোড়া টিপে লাগেজ দুটোর দিকে ছোটে। থেমে থেমে বলে, টুথব্রাশ টুথপেস্ট দিচ্ছি। তন্ময় হাসি মুখে সহমত প্রকাশ করে আদুরে আশকারার ভঙ্গিতে বলে, ওকে। সুউচ্চ প্রাচীর ঘেঁষে দাঁড়ানো কৃষ্ণচূড়া গাছের ডালপালা বৃষ্টির জলে ভেজা। টপ টপ করে জল পড়ছে পাতা থেকে। সবুজ রঙের ঘাস জলের উপর পড়ছে কৃষ্ণচূড়ার প্রাণপূর্ণ ফুলগুলো। সেখানটায় গুনে গুনে পুরাতন 10টি কাঠের চেয়ার পেতে দিয়েছেন বাবু মিয়া। একটা গোলগাল টেবিলও সামনেই রেখেছেন। এই ভেজা মেঘলা আবহাতে সবাই বাগানে নাস্তা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে বলে মনে করলেন। ভদ্রলোক স্বভাবসুলভ আজানের সুমধুর আহ্বানে উঠেছেন। উঠে নামাজ আদায় করে নিয়েছেন। সকালের নাস্তায় কি কি থাকবে তা নিয়েও দারোয়ান ইয়াসিন মোল্লার সাথে একজোট বোঝাপড়া সেরে নিয়েছেন। তারপর প্রতীক্ষার সময় কাটিয়েছেন অতিথিদের উঠবার। অবশেষে 7টার পরপর একে একে সবাই উঠেছে। ফ্রেশ হয়েই বেরিয়ে এসেছে প্রাঙ্গণে।
এসে বসেছে পেতে রাখা চেয়ারগুলোতে। কৃষ্ণচূড়া এবং বৃষ্টির এক অদেখা ঘ্রাণে চতুর্দিক মোহে আচ্ছন্ন। মেঘলা দিনটা আজ আর মন্দ লাগছে না, বেশ স্বতঃস্ফূর্ততা বিরাজ করছে মন আঙিনায়। মাহিন নির্লিপ্ত ভঙ্গিতে বেরিয়ে আসছে ভেতর থেকে। অদূর হতেই তাকে দেখে রিয়ান প্রশ্ন ছুড়ল, তন্ময় উঠেছে? ওর মধুচন্দ্রিমা শেষ হয় নাই নাকি? মাহিন উত্তর দিকের ফাঁকা চেয়ারটিতে অবলীলায় গায়ে বসল, পায়ে পা উঠিয়ে নাচালো। ভোঁতা মুখে জবাবে বলল, তন্ময় বেঁচে যাচ্ছে। ওর বউ পিচ্চি দেখে। পুতুলের মতন ভোলা ভালা সরল এক বাচ্চা মেয়ের সামনে তো আর অ্যাডাল্ট কথাবার্তা বলা যায় না। নিজের কাছেই অপমানজনক। না হলে আজ ওর খবর ছিল। দরজা ধাক্কিয়ে থামতাম না, আরও অনেক কিছুই বলতাম। রিয়ান অতিষ্ঠ ভঙ্গিমায় চশব্দ তুলল। সে কঠোরভাবে সহমত এবং অতিরিক্ত বিরক্ত। মেয়েটা বাচ্চা এই তো কম ছিল না, তার উপর আবার তন্ময়ের চাচাতো ছোট বোন। বেশ কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার। সব দিক দিয়ে তারা ফেসেছে, আটকেও আছে। আর অরুটা এমন মিষ্টিভাবে ভাইয়া ভাইয়া ডাকে, তার সামনে আর যাই হোক বন্ধুকে বিকৃত ভঙ্গিতে খোঁচানো মুশকিল। সৈয়দ মিটবল খাচ্ছে, দারুণ সুস্বাদু হয়েছে। দুটো খেয়ে 3টার সময় মুখ খুলল। ভুলেও উল্টাপাল্টা কথা বলতে যাস না, তন্ময় চিবিয়ে চিবিয়ে খাবে তোকে। তন্ময় দুয়ারে এসে দাঁড়িয়েছিল সবেমাত্র, শুনতে শুনতেই পা বাড়িয়ে এগোতে থাকলো। তন্ময়কে দেখে মুখে কুলু পেটে রাখল সৈয়দ, তবে মাহিন চুপ রইল না। অরুকে পেছনে না দেখে মুখ চালালো রকেটের গতিতে। দোস্ত, ভার্জিনিটি হারাইছিস তো, মান সম্মান আর হারাতে দিস না। এখনো যদি বিবাহিত ব্যাচেলর থেকে যাস, মানুষ বলবে তোর যন্ত্রপাতি কাজ করছে না। মানুষের কথা না হয় বাদই দিলাম, অরু কি ভাববে বল? মুখে না বলুক, বেচারি মনে মনে হয়তোবা তোকে ডাক্তার দেখাতে প্রস্তুত। ভাববে ওর তন্ময় ভাই একটা গে, কোনো কাজেরই না। ফিক করে হাসতে গিয়েও হাসিটুকু গিলে নিল রিয়ান। শোচনীয় সংলাপ। হাসাহাসি না করাই উত্তম। সৈয়দ তন্ময়ের বাম পাশের ফাঁকা চেয়ারে বসেছিল, অন্যদিকে মুখটা ফেরানো। হাত কাঁপছে তার দৃশ্যমান রূপে। তন্ময় এতে নির্লিপ্ত, জবাবে একটা শব্দও বলল না। তবে ডান পায়ে লাথি মারতে ভুলল না সৈয়দকে। সৈয়দ লাথি খেয়ে শব্দ করেই হাসল। রিয়ানও আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। এবেলায় সুহানির সঙ্গে অরু বেরিয়ে এলো। শুভ্র রঙের কামিজ পরেছে। মেঘলা দিনের মতন আবছায়াটে লাগছে দেখতে। তন্ময় হাত উঠিয়ে নিজের দিকে ডাকল। তার ডান পাশের চেয়ারটা ফাঁকা, সেখানেই অরু বসল। ইতিমধ্যে নাস্তা পরিবেশনের কাজে ব্যস্ত বাবু মিয়া। খাওয়ার ফাঁকফোকরে পুনর্বার আলোচনায় মশগুল হলো। আজ কোথায় বেরোবে সেটাই মূল আলোচনার বিষয়বস্তু। যেহেতু মেঘলা দিন, দূরে না যাওয়াটাই ভালো হবে। কাছাকাছি গাড়ি করে ঘুরে আসা যেতে পারে। অধিদপ্তর থেকে অবশ্য আগামীকালের সংকেত দেওয়া কাল টগবগে সূর্য উঠবে। রাত ব্যতীত সারাদিনব্যাপী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সারাদিনব্যাপী বৃষ্টি হওয়ার সম্ভাবনা 90%। সেক্ষেত্রে আবহাওয়া দেখে শুনে সিদ্ধান্তে আসা হলো। আহারের কার্যক্রম শেষে অরু ভেতরে চলে গিয়েছে, আর একটু সুনিপুণ হয়ে নেবে বেরোনোর তাগিদে। অন্যদিকে তন্ময় বন্ধু বান্ধবদের সাথে প্রাঙ্গণে সিগারেট ফুঁকেছে। না ফুঁকে কোথায় পালাবে? এক একটা ইতরের চাচাতো ভাই জোরপূর্বক তাকে খাইয়ে ছেড়েছে। তন্ময় গতরাতে নিজ মনে প্রতিজ্ঞা নিয়েছিল সিগারেট ধরবে না, তবে তা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সিগারেটের গন্ধ পেলেই অরু নাক মুখ কুঁচকে রাখে, অসন্তোষ দৃষ্টিতে যায়। কবে যেন মুখের উপর বলে বসে,
সিগারেট খেয়ে আমায় চুমু খেতে পারবেন না। এই বাক্য পূর্বের অরু বলার সাহস পেত না, তবে এখনকার অরুর এই সাহস আছে। মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া ওর জন্য এতটুকু সাধারণ। এই যাত্রায় নিজেও বন্ধুদের রেখে উঠে এসেছে, ভেতরে ঢুকেছে। নিজেদের রুমের দরজা ঠেলে ঢুকতেই দেখল অরু খুব অভিনিবেশ হয়ে ডায়েরিতে কলম চালাচ্ছে। এই দৃশ্যটুকু দেখতে দেখতে পা চালাতে নিয়ে শুধালো, কি লিখছিস? অরু মাথা তুলল না, এক হাতের সাহায্যে ঢেকে রাখল শুধু। জবাবে ছোট করে বলল, ডায়েরি। তন্ময় পাশেই বসলো চেয়ার টেনে, চোখ উঠিয়ে দেখার প্রচেষ্টা। কি সম্পর্কে লিখছিস? অ্যাবাউট আওয়ার জার্নি। তন্ময় আশ্চর্য কণ্ঠে বলল, ঢাকতে হচ্ছে কেন? আমি দেখলে সমস্যাটা কি? ওরও নাক ফুলালো। সমস্যা বলেই তো দেখাচ্ছি না। চুপ করুন তন্ময় ভাই, আর একটু বাকি, শেষ করতে দিন। তন্ময় কথাটুকু শুনল, নিঃশব্দে বসে রইল, একচিত্তে শুধু চেয়ে রইল। ওরও বেশ মনোযোগী, কর্মরত ব্যস্ততাকে অসাধারণ দেখতে লাগছে। তন্ময়ের মনে হলো সে দীর্ঘ সময় এভাবেই চেয়ে থাকতে পারবে, হয়তো সারা জীবন ভরও।